23°C তাপমাত্রায় 752 চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সিসি গ্যাসটির আণবিক ভর এই আণবিক ভর বসিয়েছি তাই তো পড়েছিস দাঁড়িয়ে যা পর তুই পর একবার 23°C সি লেখা আছে না সি ফর সেলসিয়াস বা সেন্টিগ্রেড যাই ইচ্ছে বলতো 752 মিলিমিটার 752 আচ্ছা বলো পর 23°C তাপমাত্রায় ওটাকে বারবার বল 23°C তাপমাত্রায় 752 মিলিমিটার চাপে 300 টাকা দিকে টাকা 752 মিলিমিটার এরকম চাপে আছে এরকম লেখা আছে না চাপে আছে তার মানে ওটা পারস্তম্ভের চাপে হয় অ্যাকচুয়ালি আর কি তো এই দিকে লেখা থাকে কোনো সময় নাও লেখা থাকে অনেক সময় তো মিলিমিটার চাপ দেওয়া আছে মানে 4টা মিলিমিটার দেওয়া থাকে কোনো প্রবলেম নেই ঠিক আছে বল 324 হ্যাঁ 324 গ্রাম গ্যাসের আয়তন 280 সিসি গ্যাসটির আণবিক ভর কত ব্যাস সিসি মানে সেমি কিউব আরে এইটা আমি ওটা আসছি না ও সিসি কি আর বোতল কি সেটা আমি পরে আসছি তুই আমাকে নরমাল কথা বল যে এই অঙ্ক বললি পড়েছিস এবারে বল তোরা কি বুঝতে পেরেছিস কি দেয়া আছে এখানে বলতো আমাকে কি দেয়া আছে বল একটা সেন্টিগ্রেড দেয়া তাপমাত্রা দেয়া আছে মানে টি দেওয়া আছে কি দেওয়া আছে একে তো কেলভিনে কনভার্ট করে নেওয়া যাবে অসুবিধা নেই একটা মিলিমিটার চাপ এত মিলিমিটার চাপ দেয়া আছে তারপরে কি দেয়া আছে কি দেয়া আছে এত গ্রাম দেয়া আছে তারপরে ভর দেয়া ওজন দেয়া আছে আমি আসছি এটা ওজন দেয়া থাকবো কি দেখবো আসি 200 সিসি কি দেয়া আছে আয়তন মানে ভি দেয়া আছে বের করতে কি বলেছে আণবিক ভর বের করতে হ্যাঁ ভরটা এম নাই কোনটা ভরের সঙ্গে এম তো এই ভর এন মানে কি তোরা যে এনটা চাস ওটা কি এনটা আমি বলেছিলাম আগের দিনকার কি ছিল ওটা মোল সংখ্যা তো মোল সংখ্যার ভর তো সেম নয় নিশ্চয়ই হ্যাঁ আণবিক ভর দেখ আমি সেদিনকার এইটাও তো বলেছিলাম তোরা এই ফর্মুলাটা জানিস তার সাথে সাথে আমি বলেছিলাম এই পি ভি ইকুয়াল টু এন কে একটু মডিফাই করে লেখে এরকম করতে লেখে ডব্লিউটা কি দেখ এম যে আর এই এমটা কি এটা ক্যাপিটাল এম এটা স্মল এম নয় কিন্তু এটা ক্যাপিটাল এম দেখেছিস এই ডব্লিউটা স্মল ডব্লিউ কিন্তু এমটা ক্যাপিটাল এম এই ডব্লিউটা মোল সংখ্যা অ্যাকচুয়ালি বেরোয় কি করে ভর বাই আণবিক ভর করলে আমি বলেছিলাম আগের দিনকার মোল সংখ্যা কি করে বেরোয় মোল সংখ্যা 3 ভাবে বের করা যায় বললাম না মোল সংখ্যা একবার ভর বাই আণবিক ভর করলে বেরোয় অণু সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা করলে বেরোয় আর আয়তন বাই মোলার আয়তন করলে বেরোয় বললাম না তাহলে এটা কি দেয়া আছে এখানে এটাকে তুই জাস্ট মডিফাই করে লিখে রেখেছিস এখানে ভর বাই আণবিক ভর তুই নাও লিখিস এই বেতাও বেরিয়ে আসবে তুই যদি আমি যদি নাও করি আমাকে একটা কথা বল ধরো আমি এই ফর্মুলাটা কেউ ধরো এটা জানে না এই ফর্মুলাটা জানে না সে ধরো এইটা জানে এইটা তো জানে সবাই আমাকে একটা কথা বল তুই এই ফর্মুলা থেকে কি বের করবি দেখ টির মান দেয়া আছে ভির মান দেয়া আছে টির মান দেয়া আছে
আর এর মান তুই জানিস, কারণ আর তো ধ্রুবক, আর তো তিনটে মান আছে। আচ্ছা, তাহলে কি বেরোবে? এন এর মান বেরিয়ে যাবে। আমাকে কথা বল, পি ইকুয়াল টু এনআরটি, তাহলে এন সমান কি হবে? এন সমান আরটি রেখে এটা নিয়ে আয়, টিভি বাই এটা তার মানে আমি এটাকে লিখতে পারি, এন সমান লিখতে পারি আরটি টা, টিভি বাই আরটি। এটা ওইদিকে চলে আসবে। এন সমান পি বাই আরটি, এটা লিখতে পারি। পি কত? 752 752 মিলিমিটার। আমার কথা বল, এই এক অ্যাটমসফিয়ার মানে কত মিলিমিটার? মানে এই চাপ তো আমি অ্যাটমসফিয়ারও মাপতে পারি। এক অ্যাটমসফিয়ার সমান কত মিলিমিটার? দেখ এখানে কত মিলিমিটার চাপ দেওয়া আছে, 752। এক অ্যাটমসফিয়ার মানে কত জানিস তো? 760 মিলিমিটার। এটাকেই বলে এক অ্যাটমসফিয়ার, 1 atm। কথা হচ্ছে আমাকে তো এটা অ্যাটমসফিয়ারে বের করতে হবে, কেননা তুই আমাকে একটা কথা বল, তুই পির মান বসাবি, তুই ভির মান বসাবি, তুই আর এর মান বসাবি, তুই টির মান বসাবি। এখন আমাকে একটা কথা বল, তুই এই জিনিসগুলোর মধ্যে তুই আর এর মান কিসে বসাবি? কোন এককে বসাতে বলেছি? আর এর মান কোন এককে বসাতে বলেছি? আর তো তিনটে মান আছে, তার মধ্যে কোন মানটা আমি বেশি ইউজ করতে বলেছি? অ্যাটমসফিয়ার লিটার অ্যাটমসফিয়ার। লিটার তার মান কত? 0.082। এখন কথা হচ্ছে এটা কোন এককে? লিটার অ্যাটমসফিয়ার। ওই এককটার মানে জানিস? মিটারটা তুই এই আয়তনটা বসাবি লিটারে, আর চাপটাকে বসাবি অ্যাটমসফিয়ারে, তবেই আর এর মান তুই ওইটা বসাতে পারবি। আমার কথা শোন, আমি কি বলছি শোন, তুই এখানে পির মান বসাবি, তুই ভির মান বসাবি, তুই আর এর মান বসাবি, টির মান বসাবি। টির মান তো সবাই জানে, টির মান তো কেলভিনে হবে, বেরোবে 23 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আমি কেলভিনে 273 যোগ করে কেলভিনে বের করবো, ওটা প্রবলেম না। ভির মান কি আছে? ভির মান আছে তোমার হচ্ছে সিসিতে, সিসিতে আছে, একক দেখ মান কি আছে দেখিস না, তুই একক দেখ, সিসিতে আছে। আর এ কিসে আছে? মিলিমিটার পাওয়ার সঙ্গে চাপে আছে। তা একে বসাতে হবে অ্যাটমসফিয়ারে, আর একে বসাতে হবে লিটারে, তবেই আমি আর এর মান বসাতে পারবো হচ্ছে 0.082। তাই এ তো অ্যাটমসফিয়ারে নেই, আর ও লিটারে নেই, চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে। ওকে লিটারে কনভার্ট করো, ওকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করো। কি করে করবি? সোজা কথা, 760 মিলিমিটার মানে এক অ্যাটমসফিয়ার, তাহলে 1 মিলিমিটার মানে 1/760 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে কত অ্যাটমসফিয়ার, কত কত মিলিমিটার আছে? 752। তাহলে 752 মিলিমিটার মানে মানে এটা গুণ করে দিলে কত হবে? 752 760 অ্যাটমসফিয়ার হলো। এইটা চাপের মান বেরিয়েছে, পির মান এইটা। বুঝতে পারিস নি? কেন বলতো? শুনিস তুই অনমনস্ক ছিলি এতক্ষণ, তুই কিছু ভাবছিস, দেখছিস নিচে, ওদের কিছু করছিস, যেহেতু বোরিং হচ্ছে মানটাই বাড়ে গেছে। তুই আমাকে কথা বল, তুই এইটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এন ইকুয়াল টু পি বাই আর টি বুঝতে পেরেছিস? তার মানে এখানে আমি এন এর মান কি করে বের করবো? পির মান, ভির মান, আর এর মান, টির মান বসিয়ে দিলেই এন এর মান বেরিয়ে যাবে, তারপরে গুণ ভাগ করে দিলে বেরিয়ে যাবে। পির মান কত? এটা। ভির মান কত? এটা। আর এর মান কত? টির মান কত? তাহলে আমি ডিরেক্টলি বসিয়ে দেবো কি? না, ডিরেক্টলি বসাতে পারবো না। তো ডিরেক্টলি বসিয়ে দিলে তো কি না হতো, বসাতে হবে যে একক অনুযায়ী বসাতে হবে। এদেরকে বসাবো যে একক অনুযায়ী বসাবো। আমাকে বল এখানে একক অনুযায়ী তুই কি বসাবি? ফার্স্টে আর এর মানটা দেখবি, আর এর মানটা তুই কোন এককে বসাতে চাস। তুই আর এর মান কোন এককে বসাতে চাস? না,
তুই আরো এই মানটা বসাতে চাস, এটা কোন এককের মান? লিটার এই লিটার অ্যাটমসফিয়ারের মানে কি জানিস? মানে তুই ভলিউমকে যদি মানে ভি কে যদি লিটারে রাখিস আর পি কে যদি অ্যাটমসফিয়ারে রাখিস তখন তুই এই মান বসাতে পারবি। এখানে পির মান কিসে আছে? মিলিমিটারে। অ্যাটমসফিয়ারে আছে কি? নেই, তাহলে চেঞ্জ করতে হবে। ভির মান কিসে আছে? সিসি তে। লিটারে কিন্তু বসাতে হবে কিসে? আছে, নেই, চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ গুলো আমি তোকে চেঞ্জ করা দেখাচ্ছি যে চেঞ্জ কি করে করতে হয়। যদি চেঞ্জ করা আমি তোকে শুরুর ক্লাসেই দেখিয়েছিলাম একবার। এখন কথা হচ্ছে, যাই হোক আমি ওটা আসছি না, তুই নর্মাল বল চেঞ্জ করতে হবে। আমরা কার কার মান চেঞ্জ করছি? পি আর ভি। পি আর ভি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। পি আছে কত? নিয়ে যেতে হবে কিসে? অ্যাটমসফিয়ারে। মানে আছে কি 752 মিলিমিটারে আছে, আর নিয়ে যেতে হবে কিসে? অ্যাটমসফিয়ার। এখন কথা হচ্ছে কি করে চেঞ্জ করব? চেঞ্জ কি করে করে? মানে 760 মিলিমিটার সমান 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, 1 মিলিমিটার সমান ওই কি নিয়মে করে চেঞ্জ করতে হয়। 1 মিলিমিটার সমান 1/760 অ্যাটমসফিয়ার। আর এটা বাই এটা হয় না। আর 752 মিলিমিটার সমান 1/760 ইন্টু 752 এত মিলি। এটাকে এটা এর সাথে 1 গুণ হয় আর নিচে এমনি কিছু নেই, মানে নিচে তো 1 আছে, এটার সাথে এবার কি 752 সরি অ্যাটমসফিয়ার। এটা পির মান বেরিয়ে গেল। পির মান আগে কিসে ছিল? মিলিমিটারে, এখন কিসে বেরিয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আমার তো দরকার নেই অ্যাটমসফিয়ারই তো দরকার পির মান। এবার ভির মান এটা 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 বুঝতে পেরেছিস? এটা মুছে রাখছি। এবার দেখো ভি কে কিসে বের করবো? লিটারে। আছে কিসে? সিসিতে। সিসিতে না সেমি কিউবি আছে। এবার আমাকে কথা বল, তোর কিন্তু একবার বলেছিলাম মানে মনে আছে যে 1000 সিসি মানে 1000 সেমি কিউব সমান 1 লিটার। শুরুর ক্লাসে বলেছিলাম 1000 সেমি সমান 1000 সিসি সমান 1 লিটার। তাহলে 1000 সিসি সমান যদি 1 লিটার হয় তাহলে 1 সিসি সমান কত হবে? 1/1000 লিটার। এটা বাই এটা এক ওই কি নিয়ম। তাহলে ওই কি 280 সিসি সমান কত হবে? এত লিটার। লিটার লিটার বেরোচ্ছে না, এটা সিসি তো ছিল তো দেওয়া, আমি তো লিটারে বের করছি। এটা বেরিয়ে গেল ভিড় মান। এইবার বেরিয়ে গেছে, আর কিছু নেই। এবার বসিয়ে দাও। এবার এটা 280/1000 কাটাকাটি করে নিতে পারিস, ওখানে একটা শূন্য কেটে নিতে পারিস, 28/100 করে দিতে পারিস। তাহলে এটা কার মান বেরোলো? আগেরটা কার মান বেরিয়েছে? ব্যাস পির মান আর কি। তা পি ভি আর টি সবই পেয়ে গেছিস। এবার বসিয়ে দাও। দেখো পি কত? পির মান কত ছিল? গুণ ভি কত? আর কত? টি কত? কেলভিন। কেলভিনে ট্রান্সফার করে বলতে হবে 23 প্লাস 273 3 3 6 7 2 9 296 কেলভিন। কেলভিন বসাতে না পারিস আর না বাসি এক সেম কথা। এখন না হয়ে যাবে, আমি তো এখন এখানেও বসাইনি, তো এখানে এখন না বসাতে পারি, প্রবলেম নেই। এন এর মানটা ছিল মোলে বেরোবে, তো আমার অসুবিধা নেই। তো এবারে গুণ এবার করো, এবার তো অঙ্ক আর কিছু নেই। 752/760 নিচে 708 নিয়ে চলে 752 ইন্টু 28 0.082 এর নিচে 760 আর 100 গুণ হয়ে গেলে নিচে চলে আসবে 760 ইন্টু 100 ইন্টু 200
এই দুটো নিচে নিচে চলে যাচ্ছে না, এমনি তো একই রকম। এবার দেখ কাটাকাটি কি যাচ্ছে, দেখ এখান থেকে যদি দশমিক তুলে দিস, নিচে হাজার আসবে, হাজারটা উপরে গুণ হয়ে যাবে। দেখ এবার শূন্য রাখ, তিনটে শূন্য কেটে দে, এখানে দুটো শূন্য আর একটা শূন্য, তিনটে শূন্য কেটে দে, হয়ে গেছে। আচ্ছা আর কিছু কাটছে? তাই দাঁড়া, কোন কোথায় এই এই যে ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেশনটা আছে না, এটা তোকে মাধ্যমিক পরীক্ষা যদি পড়ে, এই ক্যালকুলেশনটা তোমাকে কাটাকাটি করে করতে হবে, ওখানে টাইম লাগবে বাট করতে হবে। আমি তো এখানে করে দিচ্ছি, কথা হচ্ছে এইটা এইগুলো দেখ দুই দিয়ে কাটা যাবে, এটাও এগুলো সব জোর সংখ্যা থাকবে, দুই দিয়ে কাটা যাবে, তুই কাটতে পারবি, কেটে 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 ছোট কর, তারপর লাস্টে যদি কিছু ভগ্নাংশ করে থাকে তো ভাগ কর, তারপর শুধু উত্তর কি করে বসাবি তুই, এগুলো না কাটার হ্যাঁ উত্তর জানা থাকবে তাহলে বসিয়ে দে। কি বিশ্বের সংখ্যা আসছে রে, 4 এত মোল, বিধুর সংখ্যা হলো যেন 752 ইন্টু 28, তাই তো, হ্যাঁ ভাগ কত ভাগ দিচ্ছি, 82 ইন্টু 76 ইন্টু 296, 296, ঠিক বলেছি, বিদ্যুতের মোল এসছে। যাই হোক থাক, অসুবিধা নেই। তাহলে এত মোল হলো, এটা কার মান বেরিয়েছে, এন এর মান। আমাকে কি কার মান বের করতে বলে জানিস, আমি অঙ্ক শেষ হয়নি এখনো, এটা মোল বেরোচ্ছে, কতটা মোল বেরিয়েছে, এত মোল। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে অঙ্ক শেষ হয়নি এখনো, আমরা কি জানি, এন সমান ভর বাই আণবিক ভর, মানে মোল সংখ্যা সমান ভর বাই আণবিক ভর। মোল সংখ্যা কত বেরিয়েছে, 4 ইকুয়াল টু ভর কত দেওয়া আছে, আণবিক ভর বের করতে হবে, আণবিক ভর সমান করতে হবে, এটা এখানে ভাগ করে দেন আর এটা এখানে গুণ করে দেন, মানে m সমান কি হবে 0.324 বাই 0.0114, এটা ভাগ করতে হবে, এটা ভাগ করার অসুবিধা নেই, সেমই কথা একই রকম। এটা দশমিক তোল, নিচে 1000 নিয়ে এটা দশমিক তোল, উপর 10,000 নিয়ে যা, উপরে একটা শূন্য থাকবে, কাটাকাটি করো, তারপরে আবার এও কাটাকাটি আছে, বুঝতে পেরেছিস। ওর অঙ্ক কঠিন নয়, এর ক্যালকুলেশন কঠিন, কঠিনও নয়, ক্যালকুলেশন করতে হবে অনেকটা আর কি, টাইম যায়। কত হচ্ছে এটা বলি জানা, 0.324 বাই 0.0114, 28 হচ্ছে তোর 28.42, এটা হচ্ছে, বুঝতে পেরেছিস। শোন, এই যে 28.42 বেরোচ্ছে না, মানে যে গ্যাসটা ব্যবহার করা হয়েছে তার আণবিক ভর 28.42, কোন গ্যাসের আণবিক ভর 28 জানিস, 28 এর কাছে কোন গ্যাস জানিস, 28 বেরোচ্ছে, মানে কোন গ্যাস জানিস কি, কোন গ্যাস, নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর 28, যাই হোক হতে গেল
কাছাকাছি না, কাছাকাছি না, একদম এক্সাক্ট তো বেরোবে না, একটু একটু পয়েন্টের এতে হবে, মাপ পেলে পয়েন্টের হয়, একদম এক্সাক্ট বেরোবে না। বুঝতে পারলি? এই হচ্ছে অঙ্ক, অঙ্ক এইভাবে করতে হবে। কথা হচ্ছে তাহলে তুই এই পুরো অঙ্কে কঠিন কি দেখলি? শুধু এই কাটাকাটিটা কঠিন নয়, এটা করতে হবে, আমরা করিনি বলে, তো আমরা করিনি বলে। আরে পরের অঙ্ক, তার সাথে বড় একটা অঙ্ক, পরের অঙ্কটা দেখ। বুঝতে পারছিস কিভাবে অঙ্ক হচ্ছে? দেখ অঙ্ক তোরা কর, যদি না বুঝিস তাহলে ডুবে যাবি। অঙ্ক করতে পারবি তোরা সবাই, কিন্তু যদি না বুঝতে পারিস একটা দানা অঙ্ক করতে পারবি না, সারা জীবন ভয়ে 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 থাকতে হবে এই গ্যাসের আচরণের অঙ্ক। তুই সবসময় চাইবি কি জানিস, গ্যাসের আচরণের অঙ্ক বলে আমি স্কিপ করবি, ও হবে না, ও হবে না, ওর নাম্বার যেহেতু ও লাগবেই না, তুই আগে থেকেই ডিফিট মানে পরাজয় স্বীকার করেছিস, হবে না, বুঝতে পারলে? ওইটা যেন না হয়। বলো। প্রমাণ উষ্ণতা ও চাপে দেখ দেখ আমার কথা শোন, প্রমাণ উষ্ণতা চাপে মানে কি জানিস তো? এইটা হচ্ছে প্রমাণ উষ্ণতা চাপে। আর যদি বলে সাধারণ উষ্ণতা চাপে, কথা শোনো, এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, আমি বলেছিলাম না স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মানে প্রমাণ উষ্ণতা চাপে। আর এটা হচ্ছে নরমাল মানে সাধারণ উষ্ণতা চাপে। এই দুটো কথা বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে। এটা কি? প্রমাণ উষ্ণতা ও চাপে, এটা সাধারণ উষ্ণতা ও চাপে, আর এটা বলো বলো। এসটিভি তে 4 গ্রাম এসএফ এর আয়তন কত? আর এই আয়তনে কত সংখ্যক অনুভব? এসটিভিতে 4 গ্রাম এসএফ এর আয়তন, 4 গ্রাম SO2 এর আয়তন। আমার কথা বল। সালফার ডাই অক্সাইড, আর এটা একটা গ্যাস। তো তুই সালফার ডাই অক্সাইড জানিস, তোর অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি শুনেছিস কি হয় বলতে? প্রথম যে বর্ষা হয় না, প্রথম বর্ষা, তোর কথা বল, অনেকদিন ধরে বর্ষা বর্ষা হয়নি, তুই কোনো পলিউটেড এরিয়া থাকিস, মানে যেখানে দূষণ প্রচুর, মানে প্রচুর দূষণ মনে কর। এবারে ভাব ওইসব দূষণযুক্ত এরিয়া, যেসব এরিয়ায় খুবই দূষণ, ওইসব এরিয়াতে এইসব গ্যাস তো ভরে ভরে থাকে, SO2, NO2, CO2, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো ভরে ভরে থাকে। এবারে যেসব পলিউটেড এরিয়া, যেগুলো যেগুলো দূষণযুক্ত এরিয়া, একদম দূষণ মানে দূষিত এরিয়া, হ্যাঁ, এবার ভাব যখন প্রথম বর্ষা হবে না, ওইসব এরিয়াতে তো বাতাসে কিসব গ্যাস ভাসছে, এইসব গ্যাস ভাসছে। প্রথম যখন বর্ষা হবে না, তখন বর্ষা যখন নামবে, বর্ষা জল, বর্ষা মানে জল, জল যখন নামবে, জল যখন, এগুলো সব জল নামছে মনে করো, জল তো, জল কি করবে, গ্যাসগুলোর সাথে, ওই গ্যাসগুলো বাতাসে ভাসছে, এবার ওই গ্যাসগুলোর সাথে ওই জল আর ওই গ্যাস রিয়াকশন করবে, জলের সাথে এ যেমন রিয়াকশন করে তৈরি করবে H2SO4, এই রিয়াকশন করে HNO3, এই রিয়াকশন করে H2CO3। এগুলো কি জানিস? এটা সালফিউরিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড গুলো তৈরি করবে, তৈরি করে এবার যখন পড়ছে না, তখন কি পড়ছে? জল পড়ছে, কি মাইল্ড অ্যাসিড পড়ছে তখন। তো প্রথম বর্ষাতে অনেকগুলো বলে না প্রথম বর্ষা ভিজতে চলে যায়, অ্যাকচুয়ালি ডেঞ্জারাস। প্রথম বর্ষা ভেজা উচিত না। প্রথম বর্ষাতে অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমাদের এসব এরিয়ায় পলিউশন থাকে না বেশি, তাই বাতাসে এসব গ্যাসও বেশি থাকে না, তাই অ্যাসিড বৃষ্টি হওয়ার চান্স কম। কিন্তু যেগুলোতে থাকে, যেখানে যেখানে প্রচুর পলিউশন, সেখানে অ্যাসিড বৃষ্টি ভরে ভরে হবে। কারণ যেখানে যেসব এরিয়ায় প্রচুর পলিউশন হচ্ছে, সেসব এরিয়ায় এসব গ্যাস বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। তো সেসব এরিয়ায় এইসব অ্যাসিড বেশি তৈরি হবে না কম তৈরি হবে? বেশি তৈরি হবে। তুমি সেসব এরিয়ায় যদি প্রথম বর্ষায় ভিজতে চলে যাও, প্রথম বর্ষায় যদি বেশি ভিজতে চলে যাও, বলো খতম হয়ে গেলে।
এই পেপারটা তুলে দিয়েছে কেন, চিৎকার আসছে খালি। দেখো কথা শোনো, তা H2CO3, যাই হোক, তা এই হচ্ছে তোমার এইসব জিনিসপত্র অ্যাসিড বৃষ্টি। তো সেটা থেকে সালফার ডাই অক্সাইড, শুনেছি সালফার ডাই অক্সাইড, এই যে এই সালফার ডাই অক্সাইড থেকে তৈরি হয়ে যাচ্ছে তোমার এই H2SO4 সালফিউরিক অ্যাসিড। তোরা সিনেমা টিনেমা দেখেছিস হিরোইনের মুখে ডুবে করে অনেক সময় অ্যাসিড ছুঁড়ে দেয় মুখ পুড়িয়ে দেওয়ার জন্য, করে না? ওই অ্যাসিড, ওই যে বাল্ব, অ্যাসিড বাল্ব যেগুলো হয়, ওই অ্যাসিড বাল্ব যে অ্যাসিড ব্যবহার করা সেটা হচ্ছে এইটা সালফিউরিক অ্যাসিড। খুবই ডেঞ্জারাস। সালফিউরিক অ্যাসিড হাতে লাগলে হাত পুড়ে যাবে হালকা হালকা, মানে একদম ডিরেক্ট গাঢ়। প্রত্যেকটা অ্যাসিড না দু রকমের হয়, একটা হচ্ছে লঘু আর একটা গাঢ়। মানে লঘু মানে জল মিশিয়ে অ্যাসিড, এর দু রকমের হয়, একটা হচ্ছে জল মেশানো আর একটা জল মেশানো ছাড়া। জল মেশানো মানে আমাকে কথা বল, কোন অ্যাসিডে জল মিশিয়ে রাখলে সেই অ্যাসিডের ক্ষমতা খুব ভালো না কম? কম। তো হ্যাঁ লঘু, লঘু যে কোনো অ্যাসিড অতটা ডেঞ্জারাস করবে। লঘু সালফিউরিক অ্যাসিড তোর হাতে লাগলে হাতটা হালকা হয়তো তোর একটু জ্বালা করতে পারে বা হালকা দাগ হয়ে যেতে পারে বা কিছু না, বাট গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় হয়, কারণ জলের পরিমাণ নেই একদম কম আছে, গাঢ় একদম নেই বলা ভুল আছে, বাট তাতে 98 হয় অ্যাসিড আর 2% হয়তো জল থাকবে। তো যাই হোক, ওই সালফিউরিক অ্যাসিড খুবই ডেঞ্জারাস, বুঝলিস? আমরা যখন সেই কেমিস্ট্রিতে, আমরা যখন অনার্স মানে যখন আমি যখন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করতাম, আমরা সেই অ্যাপ্রন করতে হয় না, অ্যাপ্রন। কেমিস্ট্রি কেমিক্যাল যারা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যারা কেমিক্যাল নিয়ে যে করে তাদের অ্যাপ্রন করে, সাদা রঙের একটা অ্যাপ্রন করে থাকে, দেখেছিস? কোট টাইপের করে থাকে সাদা রঙের। হ্যাঁ, আমার যে অ্যাপ্রনটা ছিল সালফিউরিক অ্যাসিড আমি হাতে করে নিতাম, হাতে দাগ হতো, হালকা দাগ হতো, আবার ওই জল টল দিয়ে ধুয়ে নিয়ে চলে যেত। সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবো না, আমি ওকে মুছে নিতাম, মানে পেছনে মুছে নিতাম। পুরোপুরি আমার এই দুটো সাইড পুড়ে গেল, এই অ্যাপ্রনের দুটো সাইড পুড়ে গেল আস্তে আস্তে, এরকম করে 3টে অ্যাপ্রন পুড়ে গেছিল এই শুধু সালফিউরিক অ্যাসিডের জন্য। সালফিউরিক অ্যাসিড, আর তুই ভাব না, তোর পুরো বডিতে সবচেয়ে সেন্সিটিভ চামড়া হচ্ছে তোর মুখের চামড়া। তোর মুখের চামড়া সবচেয়ে সেন্সিটিভ হয়, মানে সবচেয়ে সফট আর সবচেয়ে নরম হয়, সবচেয়ে সফট হয়। হ্যাঁ, এবার ভাব ওই সেন্সিটিভ চামড়ার উপরে এত সালফিউরিক, এই হাতের তালুর চামড়া না অনেক শক্ত হয়, তাই পায়ের এগুলোর চামড়া না আরো বেশি শক্ত হয়। এগুলোতে সালফিউরিক অ্যাসিড লাগাবি তাহলে হলুদ দাগ হয়ে যাবে, এগুলোতে বা এই সালফিউরিক অ্যাসিড পায়ে লাগে না হলুদ দাগ হয়ে যাবে। এবার ভাব মুখের চামড়া কতটা সেন্সিটিভ হয়, সালফিউরিক অ্যাসিড কেউ যদি মুখে ছুড়ে দেয় মুখের চামড়া কুঁচকে যাবে আস্তে করে, পুড়ে যায়, একদম পুড়ে যায়, কারণ তাপ থাকে না, প্রচন্ড পরিমাণে হিট রিলিজ করে, তো পুড়ে যায়, ওই মুখটা বিকৃতি হয়ে যায়। এইসব অ্যাসিড খুবই খারাপ অ্যাসিড। তো বাথরুমে দেখবি কিছু টাইপের অ্যাসিড থাকে, একটা বোতল নিয়ে রেখেছি বাথরুমের অ্যাসিড দেওয়ার জন্য, ওটা কোন অ্যাসিড? ওটা আর একটা অ্যাসিড আছে, ওটা হচ্ছে এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মানে কমার্শিয়াল ভাষায় বলে মিউরেটিক অ্যাসিড। তোরা তো যে বোতল লিখে নিয়ে ওখান থেকে লেখা দেখবি মিউরেটিক অ্যাসিড বলে এখানে HCl, এটাও ডেঞ্জারাস। এই 3টে অ্যাসিড বহুত ডেঞ্জারাস, এই 3টে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, বুঝতে পেরেছিস? এটা আর এটাকে যদি মিশিয়ে যদি রাখা যায় না, সেটা সোনাকেও গলিয়ে দিতে পারে, এত তীব্র হয়। বা সোনাকে ধুতে, সোনাকে অনেক সময় সোনাকে গলানোর থেকে বড় কথা সোনাকে ধোয়ার কাজে বেশি লাগে। সোনাকে যখন তুই ধরো অনেকদিন সোনা ব্যবহার করছিস, তুই যখন সোনা দোকানে বেচতে বেশি নিয়ে যাস না, সোনার দোকানদার ওই গয়নাটাকে নিয়ে না ওটাকে ধোয়ে, যে জল দিয়ে ধোয় না সোনার জলে ধোয়া, ওটা অ্যাকচুয়ালি সোনার জল, অ্যাকচুয়ালি জল নয়, ওটা জল থাকে না, ওটা হচ্ছে এইটার এই অ্যাসিড দুটোর মিশ্রণ, ওই মিশ্রণে ধোয়ে অ্যাকচুয়ালি, গলায় না ওটাকে ধোয়ে অ্যাকচুয়ালি ওটা দিয়ে, বুঝতে পেরেছিস? ডেঞ্জারাস ওটা। তো এই দুটো মিশ্রণকে না বলে অম্লরাজ, বা ইংরেজিতে বলে অ্যাকোয়ারিজিয়া। অম্লরাজ বলে, অম্লরাজ তোরা পড়বি, আচ্ছা অম্লরাজ, অম্লরাজ এই অ্যাসিডটা আর এই অ্যাসিডটার মিশ্রণকে বলে অম্লরাজ, বুঝতে পেরেছো? এটা দিয়ে অ্যাকচুয়ালি কি জানিস, ওই সোনার গয়না ধোয়ে পরিষ্কার করে, বুঝতে পেরেছিস? না পরিষ্কার করে জাস্ট ওখান থেকে অশুদ্ধি সরিয়ে দেয়, তাতে সোনাটা পড়ে থাকে, সোনাটা আর বাদ বাকি, সোনাতে তো খাদ তো কিছু থাকবে এখন, তারপরে আবার ওটাকে গলিয়ে টলিয়ে আর তারপরে আবার সেট দেয়। মনে কর তুই একটা সোনার বড় হার নিয়ে গেছিস, বলি হারটাকে তুমি আংটি করে দাও, তো কি করবে সে ফার্স্ট এটাকে ধোবে, পরিষ্কার করবে, ওর গায়ে যদি কিছু ময়লা টয়লা লেগে থাকে সেগুলো পরিষ্কার করবে, তারপর ওটাকে আগুনে মানে করবে, গলাবে,
তো ওই পরিষ্কার তো করবে না কিছু দিয়ে, ঠিক আছে জল দিয়ে পরিষ্কার করবে না, এই অম্লরাজ দিয়ে পরিষ্কার করবে। তারপর ওটাকে গলাবে আগুন দিয়ে, তারপর সেটাকে তার লম্বা বাঁকা টাকা করে সেটা তার শেপ দেবে, এরকম কাণ্ড হয়। আমি এসব করে কেন বলছি, আমার তো দরকার নেই এসব জিনিস, তো আমি তোদের যখন কেমিস্ট্রি পড়াবো তখন তোকে বলছি। ও তো এক্সট্রা নলেজ। এটা কার্বনিক অ্যাসিড। যদি বলবে কার্বনিক অ্যাসিড চারদিকে কার্বনিক অ্যাসিড থেকে তৈরি হয় কার্বলিক অ্যাসিড। একটা হয় কার্বলিক অ্যাসিড, একটা কার্বনিক অ্যাসিড, একটা নিক একটা লিক। তো ওই কার্বনিক অ্যাসিড থেকে তৈরি হয় কার্বলিক অ্যাসিড। কার্বনিক তুমি মানে মানে কি বলা যায়, বাড়ির চারধারে ছড়িয়ে রেখেছে সাপ না আসে, বুঝেছিস? তো ওসব কার্বনিক অ্যাসিড শুনেছিস, কার্বনিক অ্যাসিড শুনতেই পাবি, কার্বনিক অ্যাসিড পাওয়া যায়, কার্বনিক অ্যাসিড পাওয়া যায়, এগুলো সব যাই হোক, ওসব সবই অ্যাসিড, সবই খারাপ। তুই ভাবিস না এগুলো সব ভালো জিনিস, খারাপ সব খারাপ, মানে এদের জন্য খারাপ, তোদের জন্য, আমাদের জন্য ঠিকঠাক আছে, মানে আমাদের জন্য। তুই কি অ্যাসিড কি খাবি নাকি? তুই তো এগুলো তো কাজে লাগাবি, বাথরুম কে পরিষ্কার হচ্ছে ওইসব অ্যাসিড তুই খাবি না তুই, সেই যাই হোক। তাহলে কি বলছে এখানে, যে এসটিপিতে 4 গ্রাম SO2 আয়তন কত? কোন সূত্র লাগবে? আয়তন চেয়েছে মানে ভি চেয়েছে, 4 গ্রাম SO2 মানে 4 গ্রাম দিয়েছে। আচ্ছা এসটিপি বলে দিয়েছে, এসটিপি বলে মানে টি আর পি অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে এসটিপি বলেছে না, প্রমাণ উষ্ণতা চাপে বলেছে না, প্রমাণ উষ্ণতা, যে ওই যে উষ্ণতাটা মানে টেম্পারেচারটা কত আমি বলে দিয়েছিলাম আগের দিনকার। এসটিপি টি কত আর পি কত? পি তো দুটো ক্ষেত্রেই সেম। আরে তোরা ভুলে গেছিস আবার, এনটিপি আর এসটিপি দুটো বললাম না, এখানে নরমাল টেম্পারেচার প্রেসার আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। কার কথা হচ্ছে এখানে? শুধু টেম্পারেচার আর প্রেসারের কথাই তো হচ্ছে, এখানে তো টেম্পারেচার আর প্রেসারের কথাই হচ্ছে। এখানে টেম্পারেচার বলেছিল 20 আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0, আর প্রেসার দুটোই এক, এর 1 অ্যাটমসফিয়ার, এর 1 অ্যাটমসফিয়ার, মনে আছে? পি তো দুটো ক্ষেত্রেই সেম, শুধু টিটা আলাদা। এস এর স্ট্যান্ডার্ডের জন্য 0 আর নরমালের জন্য 20। বুঝতে পেরেছিস আমি কি বলছি? তাহলে আমাকে এখানে স্ট্যান্ডার্ড বলেছে না নরমাল বলেছে? প্রমাণ বায়ুমণ্ডলে চাপে বলেছে না, প্রমাণ বায়ুমণ্ডলে স্ট্যান্ডার্ড, তার মানে এই দুটো, পি আর টির মান এই দুটো, ঠিক আছে? দেখ টির মান আছে, টির মান আছে, ভির মান আছে, আর এর মান তুই জানিস, কারণ আর এর মান তো দেওয়া থাকে না কোনো সময়, আর এর মান তো আমার তো ধ্রুবক, তো ও তো মনে রাখতেই হয়। তাহলে কার মান বেরোবে এখান থেকে? কোন সূত্রের এইগুলো সবকটা পেয়ে যাবি? বলছে স্যার পির মান, ভির মান, আর এর মান, টির মান সবই জানি, তাহলে কার মান বেরোবে? এন মান বের করলাম। এন সমান আমরা আবার কি জানি? এন সমান ভর বাই আণবিক ভর। হ্যাঁ শোন 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 শোন, আমাকে কটা কথা বল না, কথা হচ্ছে আণবিক ভর নেই, কথা হচ্ছে এখানে বের করতে কাকে হবে? আয়তন দেওয়া নেই, পি দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, আর এন দেওয়া নেই, কিন্তু এনটা বের করতে হবে। এন বের করে তারপর এখানে বসাবি, তারপর ভি মান বেরোবে। তাহলে এন তো সোজা, এন মানে কি? ভর বাই আণবিক ভর। হ্যাঁ ডাব্লিউ বাই এন মানে ভর বাই আণবিক ভর। ভর কত এখানে দেওয়া আছে? আণবিক ভর কত? আণবিক ভর দেওয়া থাকে না, বের করতে হয়। কোন গ্যাসের কথা বলা আছে? SO2। SO2 আণবিক ভর বের করতে হয়। সালফারের ওই কত? তোরা এই যে লিস্ট পড়িস না, সালফারে দেখবি এখানে 16 আর 32। এখানে কটা সালফার আছে? একটা। তোরে অক্সিজেন দুটো আছে, তাহলে সালফার কত?
32 একটার জন্য কত হয়? অক্সিজেন কটা আছে? দুটোর জন্য কত হয়? দুটোর জন্য কত? একটার জন্য 16 হয়। 32 আর 32 যোগ করলে 64। এটাই আণবিক ভর হয়। আণবিক ভর অণুর ভর। ও তো মনে রাখতো। হ্যাঁ, তো তোর কি মনে হয় এগুলো মনে রাখতে হবে না? এর পরের যে চ্যাপ্টার আছে না, রাসায়নিক গণনা, তাতে আরো দুর্বল হয়ে। তো তোদের কি ওই লিস্ট মনে নেই? তাহলে আমাকে বানাতে হবে, এক্ষুনি আমি বানিয়ে দিচ্ছি, তোকে লিখে নে তাহলে। আমি স্যারের কাছে শোন, একটা কথা শোন, তোকে আমি তোকে ভালো একটা কথা বলি। স্যারের কাছে দেবো, তোরা নিবি পিডিএফ, এসব বেশি বিশ্বাস করতে যাস না এগুলোতে। কেন পিডিএফ এর খাতার পিডিএফ বা ফোনের পিডিএফ ফোনেই বা খাতায় থেকে যায়, এখানে ঢোকে না জীবনে। তোদেরকে আমি একটা কথা ফার্স্টের দিনই বলেছি, যা পড়বি ডিরেক্ট এখানে পড় আর বাড়িতে গিয়ে পড়বি। পিডিএফ এর ভরসায় থাকবি না বেশি দিন। যে ছেলে পিডিএফ এর ভরসায় থেকেছে সে ডুবেছে, আগে ডুববে। তোদের মাথায় এরকম সেট হয়ে গেছে, কালকে পড়বো, পরে পড়বো, থাক না। এই জিনিসগুলো কেন আসে? এগুলো তোকে বেশি নাম্বার পাওয়াতে দেবে না, একদম পেতে দেবে না। বেশি নাম্বার তুই কোনো মতে পাবি না। বেশি নাম্বার পাওয়ার মানসিকতা আলাদা হয়, এক্ষুনি করে দেখো। পিগমেন্ট এনার্জি এবার কথা হচ্ছে, আমার তো এখানে তাহলে পি মান বুঝিল, পি কত আছে? 1 অ্যাটমোস্ফিয়ারই তো বসাতে হবে। ভির মান কত জানি না, এন এর মান কত? 4/64 কত তো না, ভর বাই আণবিক ভর 64 বেরিয়েছিল, তো 4 16 64 মানে 1 এর 16। তাহলে এন এর মান কত বেরোচ্ছে? 1/16। আর এর মান কত? টির মান কত? টি আছে না, টির মান কত? কেলভিনে। আরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কি করে নেওয়া যায়? কি করতে হয়? যোগ করতে হয়। 0 সাথে কত দিয়ে যোগ করতে হয়? 0 সাথে 273 যোগ করলে কত হবে? ওইটাই তো লিখেছি। ব্যাস, এখান থেকে ভি মান বলবে না, পার্থক্য অঙ্ক। দেখো এখানে তাহলে ভির সাথে একদিন বলে কি, ভি 1/16 ইন্টু 0.082 ইন্টু 273, এই তো দশমিক তোল নিচে 1000 নিয়ে। এবার এইটাকে আমার ক্যালকুলেট করতে হবে। এবার এটাকে কাটাকাটি করো, 2 দিয়ে কাট, 2 আসছে 16, 2 41 82। আচ্ছা, আর কাটবে না, নিচে দুটো শূন্য, কোথায় দুটো শূন্য কেটে যাবে এগুলো? এই তো তুই দশমিক তুলে দিয়েছি বলে তো হাতের নিচে হাত কোথায়? এটা এটা এই তিনটে সংখ্যা পয়েন্টের পরে তিনটে সংখ্যা আসতে হবে, তুই একের পেছনে 3টে শূন্য বসিয়ে দিয়ে 1000 নিয়ে চলে এসেছিস। হ্যাঁ, তুই আবার এ শূন্য তো নেই এখন, আর এ নেই এখন, শুধু এটা নেই, শুধু 82 পড়ে আছে, শুধু সংখ্যাগুলোই পড়ে আছে, এটা নেই এখন আর। এখন এ দশমিক তুই যখন তুই এসো না, কে রে? আরে তুই 0.082 এটাকে যখন তুই দশমিক তুলবি কি আসবে? নিচে কত আসবে? কেন বলতো? দশমিকের পরে 3টে সংখ্যা ছিল বলে, তাই একের পেছনে 3টে শূন্য আসবে। বুঝতে পেরেছো? তো এখন তো এটা নেই, শুধু সংখ্যাই পড়ে আছে। তুই নিচে যখন এটা বসিয়ে দিয়েছিস না, তখন এর সামনের দিকে শূন্য নেই, এগুলো নেই। এই যা তাই এটাকে ক্যালকুলেট করলে কি পাবি? 41 ইন্টু 273 বাই, এটা কত হচ্ছে? 41 ইন্টু 273 বাই 8 ইন্টু 1000,
গুণ করে একটু গুণ করলে যা হবে তাই। এটাকে গুণ করবি, অ্যাকচুয়ালি যদি 2000 গুণ করবি যা হবে, আর 8000 দিয়ে ভাগ করবি তাই হবে। এখন তো কাটাকাটি যাবে না, কারণ এটা কাটাকাটি যাবে না, এটা কাটাকাটি যাবে না, আর কাটাকাটি যাবে না, এখানে ভাগ করতে হবে তোকে, কিছু করার নেই। 41 ইন্টু 273 ভাগ 1.399, 39 আছে, 1.4 লিখে দিই। 399 মানে প্রায় 400 সমান, এরকম লিখতে পারি। ওই হ্যাঁ, প্রায় লিখে দিতে হবে 1.4, সাইডে এরকম লিখে দিতে হবে প্রায়। এই 1.4 কি, কার মান বেরোলো? এটা ভির মান বেরোলো। কিসে বেরোবে, কোন ভাবে বেরোবে? কারণ তুই এর মান কিসে বসিয়েছিলি? লিটার অ্যাটমোস্ফিয়ারে। তাহলে এটা তুই অ্যাটমোস্ফিয়ারে বসিয়েছিস, তাহলে ভির মান কিসে বসানো উচিত ছিল? লিটারে। তাহলে বেরোবেই না লিটারে। তাই এই হচ্ছে এখন অঙ্ক এইরকম হবে। এর অঙ্ক কঠিন নয়, সোজা, শুধু খালি ক্যালকুলেশন একটু কঠিন। কাটাকাটি, এবার কথা হচ্ছে সবসময় কাটাকাটি যে কেটে যাবে তার কোনো গ্যারান্টি নেই, নাও কাটতে পারে। এখানে বইয়ের অঙ্কগুলো আমি র্যান্ডম করছি বলে তাই এরকম বিড়বিড়ি টাইপের আসছে। আমি যদি সেরকম কোনো প্ল্যান্ড ওয়েতে কোনো অঙ্ক নিয়ে আসি যেগুলো কাটাকাটি চলেই যাবে একদম, পরীক্ষাতে না, পরীক্ষাতে এরকম অঙ্ক তুই পাবি কাটাকাটি চলে যাবে পরীক্ষাতে এরকম। হ্যাঁ, আমি ছেড়ে দেবো এখানে, না পরীক্ষাতে তোরা এমনই অঙ্ক পাবি যেটা কাটাকাটি চলে যাবে দুটো। 273 গুণ করবি, এরকম করে 4 3 12 2 হাতে 1, 4 7 28 2 30 0 হাতে 3, 4 2 8 3 11, 3 7 2 9 2 11,293। তাহলে উপরে কথা হচ্ছে 11,293 আর নিচে 8,000। ভাগ করো 8,000 দিয়ে 8,000 কে 11,200 11,293 কে 8,000 দিয়ে ভাগ করো। ওইগুলোই করতে হবে। ये ক্যালকুলেশন কঠিন নয়, ক্যালকুলেশন টাইম নেবে, অনেক সময় নেবে, কঠিন নয়। তুই বুঝতে পারছিস তো এই কাণ্ডগুলো? আরে এখানে তোর বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো র্যান্ডম অঙ্ক, তো তার জন্য এরকম মনে হচ্ছে, মানে ক্যালকুলেশন এরকমই, নাহলে কোনো প্রবলেম। অঙ্ক কঠিন ধরি তো তোর ক্যালকুলেশন গুলো একটু স্ট্রং। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।